সুপ্রিয় শিক্ষার্থী, তাপগতিবিদ্যার তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তাপগতিবিদ্যার প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাসে যারা আমার এই ক্লাসটি উপভোগ করছে সবাইকে অভিনন্দন। গত ক্লাসের ধারাবাহিকতায় প্রথমে একটি প্রশ্ন তোমাদের কাছে, গ্যাসের দুই ধরনের আপেক্ষিক তাপ থাকে কেন? এখানে গ্যাস বলা হয়েছে, গ্যাসের কেন দুই ধরনের আপেক্ষিক তাপ থাকে? অর্থাৎ কঠিন তরল কঠিন তরলের একটি মাত্র আপেক্ষিক তাপ থাকলেও গ্যাসের কেন দুই ধরনের আপেক্ষিক তাপ থাকে? তাপ প্রয়োগে কঠিন এবং তরলের আয়তনের পরিবর্তন তুলনামূলকভাবে বেশি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগে আয়তনের পরিবর্তন এবং একই সাথে চাপের পরিবর্তন তুলনামূলকভাবে বেশি হয়। অর্থাৎ স্থির আয়তনে কঠিন এবং তরলের মোলার আপেক্ষিক তাপ কঠিন এবং তরলের আপেক্ষিক তাপ পাওয়া গেলেও গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তন এবং স্থির চাপ উভয় ক্ষেত্রে আপেক্ষিক তাপ পাওয়া যায়। এই কারণে গ্যাসের দুই ধরনের আপেক্ষিক তাপ আমরা পাই, সিপি এবং সিভি। সিপিকে বলা হয় স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ এবং সিভিকে বলা হয় স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। তাহলে আমরা ক নম্বরের প্রশ্ন, গ্যাসের দুই ধরনের আপেক্ষিক তাপ থাকে কেন, এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। এবার আসি গামার গুরুত্ব। গামা কি? আমরা জানি স্থির চাপে আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলা হয়। গামার গুরুত্ব অর্থাৎ গামার প্রয়োজনীয়তা, গামার মান জানা থাকলে আমরা জানি গামার মান এক পারমাণুক, দ্বিপারমাণুক এবং বহু পরমাণুর ক্ষেত্রে আলাদা আলাদা মান আমরা পাই। এই গামার মান জানা থাকলে আমরা কি জানতে পারি, কি কি বিষয় জানতে পারবো? গ্যাসের আণবিক বিন্যাস, ওই গ্যাসে পরমাণুর সংখ্যা, গ্যাসে শব্দের বেগ এবং গ্যাসের রুদ্ধতাপীয় পর্যালোচনা। মোলার ধ্রুবক গামার মান যদি আমরা জানি, সেখান থেকে আমরা কি কি বিষয় ব্যাখ্যা করতে পারবো? গ্যাসের আণবিক বিন্যাস, গ্যাসের পরমাণু সংখ্যা, ওই গ্যাসের শব্দের বেগ এবং গ্যাসের রুদ্ধতাপীয় পর্যালোচনা। তাহলে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ এবং স্থির আয়তন আপেক্ষিক তাপের অনুপাত, এই গামা, মোলার ধ্রুবক গামার গুরুত্ব অনেকটাই বেশি, সেটা আমরা জানলাম। এবার আসি, গাড়ির টায়ার ফেটে গেলে ঠান্ডা বাতাস বের হয় কেন? ব্যাখ্যামূলক প্রশ্ন, এটার যথাযথ ব্যাখ্যা তোমাদের দিতে হবে। গাড়ির টায়ার ফেটে গেলে ঠান্ডা বাতাস বের হয় কেন? একটু লক্ষ্য করো, গাড়ির টায়ার ফাটলে এর ভেতরের বাতাস খুব দ্রুত প্রসারিত হয় এবং বাহিরের পরিবেশের সাথে তাপের আদান প্রদান করতে পারে না বলে প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়া হয়। রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়ায় সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পায়, অর্থাৎ তাপমাত্রা কমে যায়, বিধায় টায়ারের ভেতরে বাতাস কি হয়? ঠান্ডা হয়। এই কারণে গাড়ির টায়ার ফেটে গেলে আমরা ঠান্ডা বাতাস বের হতে দেখি। রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে ল্যামডা গুণ খাড়া, অর্থাৎ ঢাল। তাহলে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি, সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক।
তাহলে পি ডিভি ডিভি প্লাস ভি ডিপি ডিভি ইজ ইকুয়াল টু 0। ডিফারেন্সিয়েশন করলাম ভির সাপেক্ষে। এরপর কি লিখতে পারি? পি প্লাস ভি ডিপি ডিভি ইজ ইকুয়াল টু 0 বা ভি ডিপি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস পি আর ডিপি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। অর্থাৎ সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা ঢালটাকে যদি m1 ধরি, ঢাল যদি m1 হয় তাহলে m1 সমান কি লিখতে পারি? মাইনাস পি বাই ভি। একইভাবে সমষ্ণ পরিবর্তন ও রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাবো? ইজ ইকুয়াল টু 0 পি ডিপি ডিভি ইজ ইকুয়াল টু 0 পি ইন্টু, ডিফারেন্সিয়েশন করলে এখানে কি আসবে? গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস গামা ডিপি ডিভি ইজ ইকুয়াল টু 0 বা ভি টু দি পাওয়ার গামা ডিপি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে ডিপি ডিভি ইজ ইকুয়াল টু কত? পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু পি বাই ভি। অর্থাৎ রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে ঢাল যদি আমরা m2 ধরি তাহলে কি পেলাম? মাইনাস গামা পি বাই ভি। তাহলে কোনটা ঢাল বেশি খাড়া হবে? এখানে আমরা পেলাম m2 ইজ ইকুয়াল টু গামা ইন্টু m1। অর্থাৎ রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালের ল্যামডা গুণ বেশি, অর্থাৎ m2 ইজ গ্রেটার দেন m1। সেখান থেকে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা খাড়া হবে। এভাবে আমরা সেটা ম্যাথমেটিক্যালি দেখাতে পারবো ইকুয়েশনের মাধ্যমে। তাহলে কি পেলাম আমরা? রুদ্ধতাপীয় রেখার ঢাল সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা খাড়া। সেটা যদি আমরা লেখের মাধ্যমে দেখাই তাহলে কিভাবে দেখাবো? এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর কি হবে? আয়তন ভি এবং চাপ পি। তাহলে হ্যাঁ, অর্থাৎ m1 সমষ্ণ প্রক্রিয়া, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় সিস্টেমের ঢাল অধিক খাড়া হবে। এটা আমরা লেখের মাধ্যমে দেখাতে পারি। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিপির সাথে মোলার দ্রবক গামা এবং আর এর সম্পর্ক সূচক সমীকরণ, সেটা আমরা কোথা থেকে পাবো? আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তাহলে এই সমীকরণকে সিবি দ্বারা ভাগ করলে আমরা কি পাবো?
এভাবে আমরা এই ইকুয়েশনটা প্রতিপাদন করতে পারি। আমাদের এই ইকুয়েশনটা জেনে থাকতে হবে বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধানের জন্য। এবার একটি গাণিতিক সমস্যা। একটি মোটর টিউবের অভ্যন্তরের বাহুর আয়তন দেখো কি দেওয়া আছে, 400 লিটার, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 2 আটম। টিউবটি হঠাৎ ফেটে গেলে চূড়ান্ত তাপমাত্রা এবং আয়তন নির্ণয় করো। চূড়ান্ত তাপমাত্রা এবং চূড়ান্ত আয়তন তোমরা নির্ণয় করতে থাকো। চূড়ান্ত তাপমাত্রা এবং চূড়ান্ত আয়তন নির্ণয় করতে এখানে কি দেওয়া আছে, প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে T1 300 ডিগ্রি সেলসিয়াস, চাপ দেওয়া আছে তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, চূড়ান্ত তাপমাত্রা T2 এবং আয়তন V2। তাহলে কোন সমীকরণ ইকুয়েশন এখানে ব্যবহার করা যাবে, আমরা কোন সমীকরণ ব্যবহার করব এখানে, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা এবং চাপের মধ্যকার সম্পর্ক T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। এই সমীকরণের সাহায্যে আমরা রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা T2 পাবো। আবার চূড়ান্ত আয়তন নির্ণয় করব, P1 চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক সূচক সমীকরণ P1 V1 P2 V2 গামা। এই সমীকরণ থেকে আমরা V2 এর মান নির্ণয় করব। তোমরা সমাধানটা করে অ্যান্সারটা কমেন্টে উল্লেখ করো। এবার আসো বহু পারমাণবিক গ্যাসের জন্য স্থির আয়তনে ও চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করো। অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে Cp is equal to what, Cv is equal to what, সেটা বহু পারমাণবিক গ্যাসের জন্য। এখানে বহু পারমাণবিক গ্যাসের জন্য গামার মান আমরা জানি 1.33 এবং আর এর মান আমাদের জানা 8.31 জুল, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা কোন সমীকরণের ব্যবহার করে সহজে সিপি এবং সিবির মান বের করতে পারবো। আমরা জানি সিভি ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা মাইনাস 1। এখান থেকে সিবির মান নির্ণয় করা যাবে 8.31 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1, 25.18 জুল, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। এভাবে আমরা বহু পারমাণবিক গ্যাসের জন্য স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করব। এরপর
মোলার আপেক্ষিক স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সিপি মাইনাস সিভি ইজিক্যাল টু আর এই সমীকরণ ব্যবহার করব। তাহলে সিপি ইজিক্যাল টু আর প্লাস সিভি, অর্থাৎ 8.31 প্লাস 25.18 ইজ ইকুয়াল টু 33.49 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এভাবে আমরা আবহ পারমাণবিক গ্যাসের জন্য স্থির আয়তনে ও স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারি। তোমাদের জন্য একটি উদ্দীপক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 76 সেন্টিমিটার পারদ চাপে 192 গ্রাম অক্সিজেন গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন দ্বিগুণ করা হলো। এখন আমাদের নির্ণয় করতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও তাপমাত্রা সম্পর্ক ব্যবহার করে চূড়ান্ত চাপ নির্ণয় করো। চাপ এবং তাপমাত্রার সমীকরণ আমরা জানি T1 P1 1 minus gamma divided by gamma is equal to T2 P2 1 minus gamma divided by gamma। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং তাপমাত্রার মধ্যকার সম্পর্ক সূচক সমীকরণ। এখন উদ্দীপকে কোন কোন মান দেওয়া আছে? উদ্দীপকে মান দেওয়া আছে T1 is equal to 0 ডিগ্রি সেলসিয়াস, একে কেলভিনে নিলে আমরা 273 কেলভিন লিখতে পারবো। আয়তন, প্রাথমিক আয়তন যদি আমরা ভি ধরি তাহলে পরিবর্তিত আয়তন 2V, অর্থাৎ আয়তন দ্বিগুণ করা হলো। তাহলে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা গামার মান জানি 1.40। এগুলো ব্যবহার করে আমরা T2 মান নির্ণয় করব। তাহলে এখান থেকে T2 is equal to কি লিখতে পারবো? P1 divided by P2 1 minus gamma divided gamma into T1। তাহলে এখানে আমরা ব্যবহার করব P1 is equal to P এবং P2 is equal to 2P। হ্যাঁ, তাহলে P divided by 2P to the power 1 minus 1.40 divided by 1.4 into 273। তাহলে তাপমাত্রা কত পাবো? 206 into 89 কেলভিন। তাহলে চূড়ান্ত তাপমাত্রা পেলাম 206.89 কেলভিন। গ নম্বর প্রশ্নের রুদ্ধতাপের পরিবর্তনের ক্ষেত্রে তাপমাত্রা চাপের মধ্যকার সম্পর্ক T1
P1 1 minus gamma divided by gamma is equal to T2 P2 1 minus gamma divided by gamma. এখানে মান দেওয়া আছে P1 is equal to 1 atom, P2 মান আমরা বের করব T1 273 কেলভিন এবং T2 এর মান কত 206.89 কেলভিন। তাহলে P2 is equal to T1 এর মান কত 206.89 divided by 273 divided by P2 by 1 minus 1.40 is equal to P2 0.40 1.40 এখান থেকে P2 এর মান আমরা পাবো 3.41 গুণন 10 to the power 5 atom, 10 to the power 5 atom। ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে যে উদ্দীপক গ্যাসটি হিলিয়াম হলে কৃতকাজের পরিমাণ বেশি না কম হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে n মোল গ্যাসের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা আমরা কিভাবে লিখতে পারি W is equal to N R divided by gamma minus 1 T1 minus T2। এখন অক্সিজেনের জন্য কি মান দেওয়া আছে R is equal to 8.31 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। গামার মান কত পাবো দ্বিপরমাণু গ্যাস অক্সিজেন 1.40, তাপমাত্রা কত পেলাম T2 206.89 কেলভিন এবং T1 2733 কেলভিন এবং অক্সিজেনের জন্য N এর মান N is equal to M by M অর্থাৎ 16 divided by 30 মান দেওয়া আছে 192 গ্রাম ডিভাইডেড বাই 32 আর 6। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই এই সমীকরণে তাহলে কত পাবো 6 into 8.31 divided by 1.40 minus 1 into 273 minus 206.89 অর্থাৎ কৃতকাজের মান 824016 এত জুল। অক্সিজেনের জন্য কৃতকাজের মান পাবো আমরা 8240.16 জুল। এখন এটি হিলিয়ামের জন্য কি হবে আমরা একই সমীকরণ ব্যবহার করব n মৌল গ্যাসের জন্য W এর কৃতকাজের সমীকরণ একই, শুধু হিলিয়ামের জন্য এক পারমাণবিক গ্যাস হিলিয়ামের জন্য সব ঠিক থাকবে। আর এর মান 8.31 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, গামার মান পাবো 1.67 T1 273 কেলভিন। এখন T2 নির্ণয় করতে হবে আমাদের। T2 সমান কত পাবো V1 divided by V2 to the power gamma minus 1 into T1 171.58। হিলিয়ামের জন্য T2 এর মান পাবো 171.58। তাহলে এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই
এন এর মান কত হবে? n ইজ ইকুয়াল টু হিলিয়ামের জন্য n এর মান কত? 192 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 48। তাহলে 48 ইন্টু 8.31 ডিভাইডেড বাই 1.67 মাইনাস 1 ইন্টু তাপমাত্রা কত পেলাম? T1 ছিল 273 মাইনাস 171.58 ইকুয়াল টু 60379.7 জুল। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে অক্সিজেনের চাইতে হিলিয়ামের ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি হবে। তাহলে ঘর গাণিতিক বিশ্লেষণটা হবে হিলিয়ামের, কিন্তু কাজের পরিমাণ বেশি পাওয়া যাবে। এবার রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজের রাশিমালা যেটা আমরা ব্যবহার করলাম W ইজ ইকুয়াল টু R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। কিভাবে আসলো সেটা আমরা প্রতিপাদন করার চেষ্টা করব। x অক্ষ বরাবর আয়তন, y অক্ষ বরাবর তাপমাত্রা। তাহলে V2 ডিভি। এই অবস্থানে একটি আদর্শ গ্যাসের T1 তাপমাত্রার আয়তন V1 এবং বি অবস্থানে T2 তাপমাত্রার আয়তন V2 হলো, এবং গ্যাসটি এ থেকে বিতে রুদ্ধতাপীয় সিস্টেমের মধ্য দিয়ে গেল। তাহলে স্থির চাপে ডিভি পরিমাণ, স্থির চাপে আদর্শ গ্যাসটির রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির চাপে ডিভি পরিবর্তন, আয়তন ডিভি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য কৃত কাজ পাবো DW ইজ ইকুয়াল টু PdV। অর্থাৎ মোট সম্পাদিত কাজ এই অবস্থানে V1 থেকে বি অবস্থানে V2 তে গেলে মোট সম্পাদিত কাজ হবে W is equal to integration of V1 V2 PdV। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবকটাকে আমরা যদি কে ধরে নিই তাহলে কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা বা কে ভি গামা ভি ইনভার্স গামা। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে মোট সম্পাদিত কাজ কত পাবো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু V1 V2 কে ভি গামা ডিভি। তাহলে দ্বিতীয় ধাপে কি লিখতে পারবো আমরা? W is equal to K into V to the power minus gamma plus 1 divided by minus gamma plus 1 V1 divided by V2, K divided by 1 minus gamma into V to the power 1 minus gamma to V1 divided by V2, K
কে ইন্টু 1 মাইনাস গামা V2 1 মাইনাস গামা মাইনাস V1 1 মাইনাস গামা, বা 1 মাইনাস গামা ইন্টু কে V2 1 মাইনাস গামা মাইনাস কে V1 1 মাইনাস গামা। আমরা জানি P1 V1 গামা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে P2 V2 গামা ইজ ইকুয়াল টু কে। অতএব W ইজ ইকুয়াল টু 1 মাইনাস গামা P2 V2 গামা ইন্টু V টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস P1 V1 ইন্টু V টু দি পাওয়ার 1 মাইনাস গামা, বা P2 V2 মাইনাস P1 V1। আবার কিন্তু P1 V1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি RT1 এবং P2 V2 ইজ ইকুয়াল টু RT2। তাহলে এই মানগুলো সমীকরণে বসাবো, কি পাবো W ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু RT2 মাইনাস RT1, অর্থাৎ R ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1, R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 করলে আমরা এটাকে লিখবো T1 মাইনাস T2। তাহলে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে কৃতকাজের রাশিমালা 1 মোল গ্যাসের ক্ষেত্রে, যদি n মোল গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে আমরা এখানে n লিখতে পারবো। যে সমীকরণটা ইতিমধ্যে ব্যবহার করা হলো গাণিতিক সমস্যা সমাধানে। এবার আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো দ্বিপরমাণু গ্যাসের আয়তন 0.5% হ্রাস পেলে চাপ শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি PV গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে ধ্রুবকটাকে যদি আমরা কে নিই তাহলে কি লিখতে পারি, উভয় পক্ষে যদি লন নিই তাহলে PV গামা ইজ ইকুয়াল টু লন কে। তাহলে লন P প্লাস গামা লন V ইজ ইকুয়াল টু লন K, और dP डिवाइडेड बाय P प्लस गामा dB बाय V इज इक्वल टू 0। তাহলে আমাদের দেওয়া আছে আয়তনের পরিবর্তন dV বাই V ইজ ইকুয়াল টু হ্রাস পাবে কত 0.5% হ্রাস পাবে, এবং দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান কত 1.40। তাহলে এই সমীকরণটাকে আমরা লিখব dP বাই P ইজ ইকুয়াল টু মাইনাস গামা
ডিবি বাই ভি, অর্থাৎ মাইনাস গামার মান কত 1.40 ইন্টু মাইনাস 0.5% ইজিক্যাল টু 0.7%, অর্থাৎ চাপের পরিবর্তন 0.7% বৃদ্ধি পাবে। চাপের পরিবর্তন কত বৃদ্ধি পাবে? 0.7%। আরেকটি উদ্দীপকে আসে আমরা, দুটি সিলিন্ডারের প্রতিটিতে একটি নির্দিষ্ট চাপে 300 কেলভিন তাপমাত্রায় 30 লিটার 10 লিটার বায়ু আছে। একটি সিলিন্ডার হঠাৎ করে তাহলে আমাদের গ নাম্বার, হঠাৎ চাপ হ্রাসে তাপমাত্রার পরিবর্তন নির্ণয় করো এবং গ্যাসের আয়তন বৃদ্ধির জন্য কোন প্রক্রিয়া বেশি কার্যকর হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হঠাৎ চাপ হ্রাস পেল, তাতে তাপমাত্রা কি পরিবর্তন হবে এবং গ্যাসের আয়তন বৃদ্ধির জন্য কোন প্রক্রিয়াটা বেশি কার্যকর হবে। তাহলে তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রার মধ্যকার সম্পর্ক, হঠাৎ চাপ হ্রাসে চাপ এবং তাপমাত্রার মধ্যকার সম্পর্ক ঊর্ধ্বতাপে পরিবর্তনের ক্ষেত্রে 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজিক্যাল টু T2 P2 গামা। এখান থেকে আমাদের যদি T2 নির্ণয় করি তাহলে কি লিখতে পারবো? P2 বাই P1 1 মাইনাস গামা বাই গামা ইন্টু T1। তাহলে P1 যদি P হয় তাহলে P2 কত? 2P। T1 ইজ ইকাল টু 300 কেলভিন, P2 ইজ ইকাল টু হোয়াট? তাহলে এখানে গামার মান কত? 1.40 ডিভাইডেড বাই ইন্টু 300। তাহলে মান বসালে আমরা পাবো 276.1 কেলভিন। এভাবে আমরা পরিবর্তিত তাপমাত্রা নির্ণয় করতে পারবো। এখন ধীর প্রক্রিয়া নাকি হঠাৎ প্রক্রিয়া, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কোনটা বেশি কার্যকর হবে? এখানে ধীর প্রক্রিয়া বলতে সমষ্ণ প্রক্রিয়া এবং ধীর প্রক্রিয়া অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া, আর হঠাৎ প্রক্রিয়া অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপীয় প্রক্রিয়া। তাহলে ধীর প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? P1 V1 ইজিক্যাল টু P2 V2 বা PV ইজিক্যাল টু ধ্রুবক থেকে আমরা এটা লিখতে পারি। সেক্ষেত্রে V2 এর মান কত হবে? P1 ডিভাইডেড বাই P2 ইন্টু V1, অর্থাৎ P যদি P হয় P2 তাহলে 2P হবে, অর্থাৎ হাফ ইন্টু V1 সংক্ষেপে লিখতে পারবো। তাহলে V1 কার হবে? V2 মান হবে V1 এর অর্ধেক হবে। আর হঠাৎ প্রক্রিয়ায় কি হবে? আয়তনের পরিবর্তনটা PV গামা ইজিক্যাল টু ধ্রুবক, অর্থাৎ P1 V1 গামা ইজিক্যাল টু P2 V2 গামা, এটা আমরা লিখতে পারি। এখান থেকে V2 এর মান নির্ণয় করতে গেলে $714 ইন্টু V1 বা V2 ইজ ইকাল টু 2.5 V1, অর্থাৎ আয়তন দ্বিগুণ হয়ে যাবে। তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তন হঠাৎ প্রক্রিয়াটা বেশি কার্যকর হবে।
উদ্দীপক লক্ষ্য করো, উদ্দীপকের গ নম্বর প্রশ্নে আসো। প্রথম ক্ষেত্রে চূড়ান্ত আয়তন কত এবং কোন ক্ষেত্রে কাজ বেশি হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে প্রথম ক্ষেত্রে চূড়ান্ত আয়তন এবং কোন ক্ষেত্রে কাজ বেশি হবে সেটা। প্রথম ক্ষেত্রে চূড়ান্ত আয়তন নির্ণয় করতে গেলে আমরা প্রথম ক্ষেত্রে চূড়ান্ত আয়তন সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এখানে দেওয়া আছে P1 এর মান কত, P2 2P, আয়তন V1 1 মিটার কিউব, V2 ইজ ইকুয়াল টু what? তাহলে V2 ইজ ইকুয়াল টু P1 V1 ডিভাইডেড বাই P2, সরি আয়তনে চাপের পরিবর্তন 3 গুণ। তাহলে P ইন্টু 1 ডিভাইডেড বাই 3P, 1/3 ইজ ইকুয়াল টু 0.33 মিটার কিউব। তাহলে চূড়ান্ত আয়তন অর্থাৎ V2 মান কত পেলাম, 0.33 মিটার কিউব। এখন কোন ক্ষেত্রে কাজ বেশি হবে, প্রথম ক্ষেত্রে নাকি দ্বিতীয় ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে কাজ যদি আমরা নির্ণয় করি, প্রথম ক্ষেত্রে কাজ নির্ণয়ের ক্ষেত্রে সমীকরণ হবে, যদি কাজকে আমরা W1 ধরি তাহলে কি লিখব, N/T সমষ্ণ পরিবর্তনে কৃত কাজ V1 ডিভাইডেড বাই V2। এখানে অক্সিজেনের ক্ষেত্রে N 16 ডিভাইডেড বাই 32 ইকুয়াল টু হাফ, আর এর মান C1, জুল মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, টি কত 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন, V1 V2 আয়তনের 3 গুণ 3V। এই মানগুলো বসিয়ে দিলে আমরা সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কৃত কাজের মান পাবো। ln V ডিভাইডেড বাই 3V, অর্থাৎ এভাবে লনের মান বসে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1350 জুল, অর্থাৎ প্রথম ক্ষেত্রে কাজের মান হবে 1350 জুল সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে। এখন রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কৃত কাজের মান কত হবে? সেক্ষেত্রে T1 V1 গামা মাইনাস 1 ইজ ইকাল টু T2 V2 গামা মাইনাস 1, অর্থাৎ T1 এর মান 293 ইন্টু V1 1.4 মাইনাস 1 ইজ ইকাল টু T2 মান কত বের করব আমরা, V2 মান 3 1.40 মাইনাস 1। এখান থেকে T2 মান আমরা কত পাবো, 188.69 কেলভিন। T2টা নির্ণয় করলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ, দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ অর্থাৎ রুদ্ধতাপ পরিবর্তনের ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা আমরা লিখব, কাজকে W2 ধরলাম, তাহলে NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, 16 divided by 32 into 8.31 divided by 1.40 minus 1 into T1 কত 293 minus 188.69 কেলভিন।
ক্যালকুলেশন করলে আমরা পাবো 184.04 জুল, অর্থাৎ W1 ইজ গ্রেটার দেন W2। সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ বেশি হবে, এটা আমরা গাণিতিকভাবে দেখাতে পারি। তোমাদের জন্য কিছু এমসিকিউ প্রশ্ন এখানে আছে, প্রশ্নগুলোর ভালোভাবে পড়ে ধারাবাহিকভাবে 1 2 3 4 5 নাম্বার দিয়ে সেগুলোর অ্যান্সারগুলো কমেন্টসে উল্লেখ করবে। যেমন সমষ্ণ পরিবর্তনের জন্য প্রয়োজন, এটা 1 নম্বর প্রশ্ন, অ্যান্সার যেটা হবে সেটা 1 নম্বর লিখে অ্যান্সারটা উল্লেখ করবা। 2 নম্বর প্রশ্ন, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্ষেত্রে কোন বিষয়টি সঠিক। 3 নম্বর প্রশ্ন, যে সিস্টেম পরিবেশের সাথে ভর ও শক্তি উভয় বিনিময় করতে পারে তাকে কি ধরনের সিস্টেম বলে। এভাবে নাম্বারিং করবে এবং অ্যান্সারগুলো কমেন্টসে উল্লেখ করবে, রোল নাম্বার উল্লেখ করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।